নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুয়ারে সরকার কর্মসূচিতে রক্তদান শিবির রাজনগরে। খয়রাসোলে সরকারিভাবে ধান কেনা নিয়ে অসন্তোষ চাষিদের। দুয়ারে সরকার কর্মসূচি মোরারোয়ের গোরসা গ্রাম পঞ্চায়েতে। গীতা পাঠের অনুষ্ঠান প্রস্তুতি খয়রাসোলের গীতা ভবনে। মা কাত্যায়নী পূজা দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সিউড়িতে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে সরকার শিবিরে রাজনগরে আজ মঙ্গলবার 19শে ডিসেম্বর আয়োজিত হয় এক রক্তদান শিবিরে। রাজনগর নাকাশ কর্মতীর্থ কম্পাউন্ডে আয়োজিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন এলাকার বহু মানুষ। সেই সঙ্গে রক্তদান করেন এডিএ অভিজিৎ মণ্ডল, হাজির ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এদিন সমস্ত রক্তদাতাদের শংসাপত্র প্রদানের পাশাপাশি একটি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। এ বিষয়ে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী জানান, দুয়ারে সরকার শিবিরে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগামী দিনে দুয়ারে সরকারের অন্যান্য শিবিরেও আমরা এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার চেষ্টা করব। মানুষের রক্তের চাহিদা এভাবেই মিটে যাবে। এদিন তিনি আরও জানান, আমাদের সরকারি নির্দেশ মতো এখানে দুয়ারে সরকারি ক্যাম্প বসছে এবং আমরা অনেকদিন থেকেই ভেবেছিলাম যে দুয়ারে সরকারের ক্যাম্পের সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো পরিকল্পনা নেওয়া যায়, সেই অর্থে আমরা মনে করলাম যে একটা রক্তদান শিবিরে আয়োজন করা যেতে পারে। তো আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলেছি বা এখানকার হসপিটালের সাথেও কথা বলে আমরা মনে হলো যে হ্যাঁ, এটা করা যেতে পারে। সেই কারণে আমরা এখানে দুয়ারে সরকারের ক্যাম্পের সঙ্গে সঙ্গেই একটা সাইমালটেনিয়াসলি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা সাড়া পাচ্ছি ভালোই। আশা করছি যে এই পরিকল্পনাগুলো আমরা অন্য ক্যাম্পের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো, যাতে ভবিষ্যতে রক্তের সংকট, যেটা একটা মহাসংকট, তার থেকে আমরা উদ্ধার পেতে পারি। এবং সবাই জানে রক্তদান মানেই জীবনদান। তো সেইটা একটা মহতি লক্ষ্য, আমরা সেই লক্ষ্যেই কাজ করি। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। খয়রাসোলের পাঁচরাতে সরকারিভাবে ধান কেনা নিয়ে অসন্তোষ চাষিদের। নিয়ম বহির্ভূতভাবে ধান কেনা হচ্ছে বলে অভিযোগ চাষিদের। ধান নেওয়ার সময় কতটা বাদ যাবে সে নিয়েও কিন্তু দ্বন্দ্বে রয়েছেন চাষিরা। আগের দিন রাত থেকে লাইন দিয়ে থাকলেও ফরেদের উপদ্রব বাড়ছে বলে অভিযোগ। একসময় শুরু হয় হাতাহাতি, বেশ কিছুক্ষণের জন্য ধান কেনা বন্ধ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে খয়রাসোল থানার পুলিশ। পুলিশ দেখে পালিয়ে যায় ফোরেরা। চাষিদের অভিযোগ, কেন এই জায়গায় ফোরেদের উপদ্রব থাকবে? সরকার যা বলছে সেটা কিন্তু নিয়ম মেনে হচ্ছে না। এদিন স্থানীয় চাষি উদয় ঘোষ জানান, আমরা জানি যে কিষাণ মান্ডিতে ধানের রেট বেশি। খোলা বাজারে আমাদের 1800 1850 টাকা পর্যন্ত ধান লিছে, কিন্তু কাঁচা ধান লিছে। আর আমরা এই ধান আমরা 5 দিন আগে মেশিনে ধান কেটেছি, রোদ দেওয়া আছে খামারে, ধান রোদ দেওয়া আছে, ধান খামারে পড়ে আছে। এই তো ধান যেভাবে দেখবে, দেখো এই ধান আমি 5 কেজি হারে বাদ কীভাবে দেবো?
আর 5 কেজি হারে বাদ দিলে সরকার আমাকে সাথে রিসিপ্ট দিতে হবে যে আপনার 1 কুইন্টালে 5 কিলো বাদ গেল, এখানে এটা মৌখিক বাদ হয়েছে। এটা কেন হবে? এদিকে বলছে চাষিদের এই সুবিধা করছে, ওই সুবিধা করছি। চাষিদের জমিতে ধান তোলা এই বছর পার বিঘেতে যেটা 1,500 টাকা খরচা, সেটা 2,500 3,000 টাকা খরচা পড়ছে। সে চাষি কোথায় যাবে এ বছর? এবছর জল হওয়ার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি। মুখে তো বলছে আপনার ওই অনেক কিছু দিচ্ছি, কিন্তু কোথায় কী বেছি আমরা? এই ধানটা আমরা 5 কেজি হারে বাদ দিতে নারাজ, এইটাই বলা, অন্য কিছু না। কোথাও কি জানি বিষয়টা? না, আমরা তো বছরে একবার আসছি, আমরা তো কোনো ব্যবসার সঙ্গে যোগাযোগ নাই। আমি ডাইরেক্ট ধান, আমার মাঠের ধান, আমি জমির ধান নিয়ে এসেছি, বছরে একবার আসছি। এবারে আমি শুনছি আজকে যে নিয়মটা শুনছি, কালকে আবার আলাদা নিয়ম। এরকম সে নিয়ম বলতে কীরকম? আমি ধরুন রাত 3টের সময় গাড়ি কালকে লেবার দিয়ে কালকে বইকালে ধান লোড করেছি, সেই ধান রাত 3টের সময় এখানে ধান ফেলে গেছি। কিন্তু রাত 3টের সময় ধান ফেলে কী হবে? ধান দেখছে আগে থেকে এখানে যারা ব্যবসাদার, তারা ধান কিন্তু দেওয়ার জন্য তাদের লোক মজুদ আছে, কিন্তু তাদের ধান আসছে আর কাটা হয়েছে, আর চাষি এখন পরে যাবে, তারপরে আমরা পাবো। এর থেকে কি রাত 8টা থেকে ধান ফেলে আসে, আবার ধরুন তারা রেগুলার দিচ্ছে। আর আমি তো বছরে একবার আসছি, আমি বছরে একবার। কি চাইছেন আপনারা এখন? আমি চাইছি ধানের এইভাবে বাটাটা যাতে না লেয়, আর চাষি যেন সরাসরি এসে পরে যার যেমন সিরিয়াল গাড়ি যে যেমন নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, সে 1 নম্বরে হোক, তারপরে যে গাড়ি নিয়ে আসবে তারপরে সে পাক। আর না হয় অনলাইনে যে রিসিভ কাটাছে তখন সেই টোকেন সিস্টেম করুক। টোকেনে যে সিরিয়াল আছে সবারই, টোকেনে যে সিরিয়াল সেই সিরিয়াল হোক। গাড়িবন্দি যখন ধান নিয়ে আসছে, যে প্রথম 1 নম্বরে ধান নিয়ে আসছে সে 1 নম্বরে পাক, যে 2 নম্বরে ধান নিয়ে আসছে সে 2 নম্বরে পাক। আমি 3 নম্বর নিয়ে আসছি, আমি 3। কেউ হয়তো 1 বস্তা ধান নিয়েছে, সে বলছে আমি আগে নিয়েছি, 5 কুইন্টাল 10 কুইন্টাল। আমি বাটার এইটা যাচ্ছে, মানে আপনারা কি চাইছেন? ধান দেখে বিচার করা হোক, ধান দেখে বিচার করা হোক। সবারই তো 5 কেজি বাদ যাবে না, একটু তো কম বেশি আছে নিশ্চয়। কারো 3 কেজি যাবে, কারো 2 কেজি যাবে, আবার কারো 8 কেজিও দিতে পারে, যাবে না বলা মুশকিল নয়। এবারে যাদের রসা ধান আছে খুব, সে সঙ্গে সঙ্গে মেশিনে ভিজে ধান কেটে যেখানে যায়, তার বাদ কিন্তু বাটাটা পরিমাণে বেশি হবে। আর আমার জমির ধান, আমার খামার, আমার বড় খামার, আমার খামারে ধান পড়ে আছে, সেই খামারে ধান কাল লেবার দিন শুকিয়ে, কেন আমি যদি আপনারা প্রশাসনের দ্বারস্থ কেন হচ্ছেন না? যাবো কি করে? আমি তো নিয়মটা জানি না। এই বছরে একবার আসছি, কি বললাম আপনাকে, আমি তো রেগুলার ধান দিই না, আমি ধান দিচ্ছি বছরে একবার। আবার এইসব আমি জানছি ঝামেলা হবে, এই ঝামেলার জন্য ঘরে হয়তো এই জন্য আমি একদিন কিছু ঝামেলা করি। এই ধান আমি গাড়ি ভাড়া দিয়ে এসেছি 1,500 টাকা, আর লেবার দিয়ে 2,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে ধানটা নিয়ে এসছে এখানে। কোনো কারণে যদি ঝামেলা হয়ে যায়, এই ধানটা এখানে পড়ে থাকবে, আমি মার খাবো, আমার সঙ্গে কেউ আসবে না ঘর। প্রশাসনে বলে যেমন ধান কিন্তু আমার এখানে পড়ে থাকবে। পাশাপাশি এদিন স্থানীয় চাষি হরিদাস গোপ বলেন, পুলিশ এলো এখানে, মান্ডির কোনো সিস্টেম নাই, যা খুশি সিস্টেম চলছে এখানে। কিছু আড়তদার, বারবার ফোড়েদার, এরাই সব কিছু। এখানে চাষিদের কোনো ভূমিকা নেই, চাষিদের কোনো লাইন নেই, সিস্টেম নেই। ওনারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। সকাল থেকে কোনো একটা চাষির ধান ওয়াইটিং হয়নি, যা কিছু হয়েছে সব কিছুই ফোড়েদের হয়েছে। এবং পরবর্তীকালে কোনো চাষি যদি কোনো ধান শর্ট হচ্ছে, সেটা ফোড়েদাররাই দিচ্ছে। এবং আগামীকাল যে সকল হিসাব হয়ে গেছে, সেই সকলের ধান আজকে কেন দেবে? সেই ধান আজকে দিচ্ছে, তা সমস্ত কিছু তো ফোড়েদারদের। পুলিশ কেন এলো? হঠাৎ করে কি এমন ঘটলো? হলো এখানে একটু হাতাহাতি হয়েছে এখানে। কি নিয়ে? ওই লাইন নিয়ে। এখানে যে ধানের দিকে লেবার ছিল, সে আমাকে উল্টো পাল্টা, আমি একজন চাষি হয়ে আমি বলতে গেলাম যে আমাকে লাইন তো কেন দেবে না, আমাকে ধাম করে করে দিল। এই যে পায়ে লেগেছে, পায়ে লেগে গেল, মানে উল্টো পাল্টা গালিগালাজ করছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি সুস্থভাবে যাতে আমার ধানটা নিয়ে এসেছি, যাতে ধানটা নিয়ে নেয়। এবং বাটা যা খুশি তাই বলছে 12 কিলো দিতে হবে, 11 কিলো দিতে হবে, কোনো সিস্টেম না। মেশিন কাটার ধান, এটা কে বলছে? একে বলছে আমার মিল ম্যানেজাররা বলছে, যা খুশি তাই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520
ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে যারা ব্লক থেকে দূর দূরান্তে বসবাস করেন তাদের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যেন সহজেই পৌঁছে যায়, সেই লক্ষ্যেই শুরু হয়েছে ৮ম দফার দুয়ারে সরকার কর্মসূচি। আজ মঙ্গলবার ১৯শে ডিসেম্বর বীরভূম জেলার মোরারই ১ নম্বর ব্লকের অন্তর্গত গোড়সা গ্রাম পঞ্চায়েতের ডালিম্বা গ্রামে দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করেন। আজকের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, কন্যাশ্রীর উপশ্রী থেকে শুরু বার্ধক্য ভাতা, যুবশ্রী সহ অন্যান্য ২১টি প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করেন। এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন মোরারই ১ নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কর্মখালী বীরভূম জেলার প্রতিটি ব্লকের সরকারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা কোম্পানি পেরোল এ কম্পিউটার শিক্ষক নিয়োগ চলছে। যোগ্যতা যেকোনো শাখার স্নাতক, কম্পিউটার ডিপ্লোমা, বিসিএ, এমসিএ, বিটেক, এমটেক। বয়স ১৮ থেকে ৩৫ বছর। এই সুযোগ নিতে সরাসরি অ্যাপ্লাই করুন। dlcrecruitment.org, হেল্পলাইন 9643015065। ফিরে এলাম বিরতির পর। অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে আগামী ২৪শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ৫০,০০০ শঙ্খধ্বনিতে আন্দোলিত হবে আকাশ বাতাস। এই অনুষ্ঠান গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর সেই আয়োজনের প্রস্তুতিতে সলতে পাকানোর কাজটি বীরভূমের চৈতন্যপুর গীতা ভবন থেকে শুরু হয়েছে। উল্লেখ্য, গীতা ভবন বীরভূমে গীতা প্রচার কেন্দ্ররূপে চিহ্নিত। আজ মঙ্গলবার ১৯শে ডিসেম্বর গীতা ভবনের পার্থসারথী মঞ্চে শতাধিক মানুষ গীতা পাঠে অংশ নেন। আগামী ২৪ তারিখ বীরভূম থেকে ২টি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে কলকাতার অনুষ্ঠানে যাওয়ার জন্য। রয়েছে বাস যোগে যাওয়ার ব্যবস্থা। বীরভূমের খয়রাশোল ও দুবরাজপুর ব্লক থেকে সেদিনের অনুষ্ঠানে ২৫০০ গীতাশ্রয়ী মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন চৈতন্যপুর গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ। এদিন তিনি আরও জানান। শম্ভুনাথ সেন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। প্রধানমন্ত্রী সহ অনেকে সেখানে থাকছেন। আমরাও গীতা ভবন থেকে সেখানের সঙ্গে যুক্ত আছি। সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি হিসেবে আমরা বীরভূমে গীতা ভবনে আজকে শতকণ্ঠে গীতা পাঠের একটা আয়োজন করেছি। বহু ভক্ত সমাগম হয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃতবাণী সকলের মধ্যে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। এই আধুনিক জাতাকলে আজকে যুবক যুবতীরা দিশেহারা, সকলকে শক্তি যোগানোর জন্য, আসুরিক প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য নিজের মধ্যে যে চৈতন্য শক্তি আছে, গীতা যে দর্শন স্বরূপ দেখিয়ে দেয়, গীতার সেই অমৃতবাণী সকলের মধ্যে প্রচার করার জন্য যে লক্ষ্যকণ্ঠী গীতা পাঠ, তারই প্রস্তুতি হিসেবে বীরভূমের এই গীতা ভবনে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রচার কেন্দ্র থেকেই আমরা আজকে শতকণ্ঠী গীতা পাঠের মাধ্যমে সেই উদ্যোগকে আমরা সমর্থন জানাচ্ছি এবং সর্বস্তরের মানুষকে অরাজনৈতিকভাবে, অসাম্প্রদায়িকভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের গীতা ভবন বীরভূমে প্রতিষ্ঠিত হলেও সারা পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকা নিয়ে আমাদের কার্যকলাপ চলছে। এই উদ্যোগে এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে, আমাদের যে মনে করুন এটা দুবরাজপুর বিধানসভা বলা হয়, দুবরাজপুর ব্লক এবং খয়রাশোল ব্লকে প্রায় ২-২.৫ হাজার গীতা পাঠক যারা নিত্য পাঠ করেন, তারা এই মহান যজ্ঞে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠী গীতা পাঠে অংশ নেবেন। এ ধরনের আমার কাছে একটা বার্তা আছে। নমস্কার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 days মানি ব্যাক গ্যারান্টি।
30 days মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 days মানি ব্যাক গ্যারান্টি। 30 days মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বছরের বিভিন্ন সময়ে মা শারদাকে বিভিন্ন রূপে পূজা করা হয়ে থাকে। ঠিক তেমনি আবার তিনি পূজিত হয়ে থাকেন শারদা কাত্যায়নী অর্থাৎ দুর্গা রূপে। এই পুজো আজ মঙ্গলবার 19শে ডিসেম্বর থেকে শুরু হলো এখানে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বিশেষ তিথিতে কাত্যায়নী মা রূপে মা শারদাকে পূজা করা হয়ে থাকে। এই পুজো চলবে 4 দিন। আজ মহাসপ্তমী, এরপর মহা অষ্টমী, মহানবমী এবং দশমী, পরপর 4 দিন পুজো করা হয়ে থাকে। 4 দিনে পুজো দেখতে বহু ভক্ত দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আসেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন, 1942 সালে আমাদের সংঘগুরু শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর প্রচলন শুরু করে গিয়েছিলেন। তারপর থেকেই প্রতি বছর সাড়ম্বরে এই পুজো করা হয়ে থাকে। তিনি আরও জানান, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 19শে ডিসেম্বর প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় সিউড়িতে তিলপাড়া সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলন করেন মেদিনীপুর বিভাগ প্রচারক রজত রায়, শিক্ষক শিবাজী মণ্ডল, প্রাক্তন প্রধান আচার্য মানব রায় প্রমুখ। অভিভাবক অভিভাবিকা সহ মোট 20টি ইভেন্ট হলো। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান সভাপতি লক্ষণ বিষ্ণু, প্রধান আচার্য উজ্জ্বল নায়ক, শিশু মন্দিরের সভাপতি জলধর মুখোপাধ্যায় প্রমুখ। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।